বাংলার দক্ষিণ প্রান্তের ছোট্ট গ্রাম শিবপুর। শিবপুর গ্রামে ৩ বছর ধরে বৃষ্টি যেন এই গ্রামকে ভুলে গেছে। শিবপুরের মানুষ অনেক কষ্টে পড়েছে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে রঘুনাথ আর তার পরিবার। রঘুনাথের কুঁড়েঘর গ্রামের শেষ প্রান্তে, নদীর ধারে। বাঁশের বেড়া দিয়ে ঘর ঘেরা, ঘরে আছে শুধু একটা পুরনো খাট, দুটো মাদুর, কয়েকটা অ্যালুমিনিয়ামের থালা। রঘুনাথের স্ত্রী অঞ্জলি প্রতিদিন ভোরে উঠেই নদীর ঘাটে যায় জল তুলতে, তারপর সংসারের কাজে লেগে যায়। তাদের 2 সন্তান, 10 বছরের মুমন আর 8 বছরের রিয়া। সুমন ছিল খুব বুদ্ধিমান, কিন্তু দরিদ্রতার কারণে স্কুলে ঠিকমতো পড়তে পারে না। সকালবেলায় রঘুনাথ খেতে যায়। খেতে গিয়ে দেখে ফসল কম, ধান গাছ শুকিয়ে হলদে হয়ে গেছে। ক্ষেতের পাশের কুয়াও প্রায় শুকিয়ে গেছে। বিকেলের দিকে সে বাড়ি ফেরে, হাতে কিছুই থাকে না, কয়েকটা কচুপাতা আর কখনো জঙ্গল থেকে কুড়ানো ডালপালা। সেই দিনও বিকেলে তারা 4 জন মাদুরে বসে পাতলা ভাত খাচ্ছিল। অঞ্জলি বলল, শোনো গো, এইভাবে আর কতদিন? আমি তো আর বাচ্চাদের না খাইয়ে রাখতে পারবো না। কি করব অঞ্জলি? বৃষ্টি নেই, ফসল নেই, ধারও কেউ দেয় না এখন। বাবা, আমি কাল জঙ্গলে কাঠ কাটতে যাব। বাজারে বিক্রি করে কিছু চাল কিনে আনবো। না বাবা, তুমি খুবই ছোট। তোমার কাজ এখন পড়াশোনা করা। পরের দিন ভোরে মা গেছে নদীর ঘাটে জল আনতে, বাবা এখনো ঘুমাচ্ছে। সে চুপি চুপি উঠে ছোট্ট একটা জং ধরা কুড়াল বের করল। বাইরে বেরিয়ে এসে সে খালি পায়ে মাটির পথে হাঁটতে শুরু করল। গ্রামের শেষ প্রান্ত থেকেই শিবপুরের জঙ্গল শুরু। জঙ্গলটা ছিল খুবই ঘন, গাছের ডালে ডাল মিলিয়ে আকাশ যেন ঢেকে দিয়েছে। সুমন কুড়াল হাতে একটার পর একটা শুকনো ডাল কাটতে লাগল। কুড়ালটা খুব ভারী ছিল, তার ছোট্ট হাতে চালানো কষ্ট হচ্ছিল। প্রায় 1 ঘন্টা পরে তার গোটা গাটা ঘামে ভিজে গেল। হাত ব্যথায় অবশ হয়ে যায়। সে একটা বট শালগাছের গোড়ায় বসে পড়ল। চারপাশে তখন শুধু পোকাদের শব্দ আর হাওয়া বাতাস আর পাখিদের ডাক। ঠিক তখনই তার পিছন থেকে হঠাৎ এক কোমল কণ্ঠস্বর শোনা গেল, এই যে ছেলে, এত ভোরে জঙ্গলে কি করছো? সুমন চমকে উঠে পিছন ফিরে দেখল, লাল কাপড় পরা এক লাল পরী। তখন সুমন পরীকে বলল, আমি কাঠ কাটতে এসেছি। বাড়িতে খাবার নেই লাল পরি, কাঠ বেচে চাল কিনবো। লাল পরী কয়েক মুহূর্তের জন্য চুপ করে সুমনের দিকে তাকিয়ে রইল। তারপরে পরী এক ছোট্ট সোনালী রঙের বীজ বার করলেন। বীজটা যেন রোদে ঝিলমিল করছে। পরী বীজটা সুমনের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, বাড়ির পাশের জমিতে পুঁতে দিও। প্রতিদিন জল দেবে, কিন্তু মনে রেখো, লোভ করবে না। যতটা দরকার ততটাই নেবে, বেশি নিলে সব শেষ হয়ে যাবে। এটা কি লাল পরি? এটা জাদুর বীজ, তোমাদের ভাগ্য বদলাবে, তবে ভাগ্য পরীক্ষা নেবে। কথাটা বলে লাল পরী আকাশে মিশে যায়। সুমনের তখন বুকটা ভয়ে ধুকপুক করছিল। তারপর হাতে বীজটা শক্ত করে চেপে বাড়ির দিকে দিন গড়াতে লাগল। প্রতিদিন সকালে তার বাবা গাছ থেকে 1 বা 2টা মাত্র ফল ছিঁড়ে আনত। সেই ফল বিক্রি করে তারা সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতেন, চাল, ডাল, কাপড়, তেল আর মাঝে মাঝে সুমনরিয়ার জন্য মিষ্টি। গাছের জাদু শুধু টাকায় সীমাবদ্ধ ছিল না। গাছের চারপাশের জমিতে অদ্ভুতভাবে সবুজ ঘাস জন্মাতে লাগল, শুকনো মাটি সজীব হয়ে উঠল। আশেপাশে পাখি আর প্রজাপতি উড়তে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে বলতো, রঘুনাথের জমি কেমন করে এত সবুজ হয়ে উঠল? রঘুনাথ গাছের কথা গোপন রাখত, কিন্তু সুখ যত বাড়ল ততই সন্দেহের ছায়া ঘন হতে লাগল। একদিন গ্রামের চায়ের দোকানে রঘুনাথ বাজার থেকে ফেরার পথে থামল। সেখানে তার দূর সম্পর্কের আত্মীয় হরিদাস বসেছিল। হরিদাস অলস, লোভী আর সর্বদা অন্যের ধনসম্পত্তি দখলের স্বপ্ন দেখে। সে রঘুনাথকে নতুন কাপড়ে দেখতে পেয়ে হরিদাস চোখ মুচকে বলল,
এই যে রঘুনাথ, শুনেছি তুই নাকি হঠাৎ ধনী হয়ে গেছিস। আগে তো তোর ঘরে ভাত ছিল না। আরে না রে, একটু ভাগ্য খুলেছে। ভাগ্য নাকি গোপন ধন? বলিস না কেনে? রঘুনাথ কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে গেল, কিন্তু হরিদাসের চোখে তখন এক অশুভ আগুন জ্বলে উঠল। সেই রাতেই হরিদাস চুপিসারে রঘুনাথের বাড়ির পেছনে ঢুকে গেল। চাঁদের আলোয় সে দেখতে পেল সোনালী পাতার সেই বিশাল গাছ। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এই গাছই তো রঘুনাথের ধনের রহস্য। সে লোভে হাত বাড়িয়ে একগুচ্ছ ফল ছিঁড়তে গেল, কিন্তু ঠিক তখনই গাছের পাতাগুলো থেকে তীব্র সোনালী আলো বেরিয়ে এলো। হঠাৎ এক অদৃশ্য ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, যা এত জোরে হরিদাসকে আছড়ে ফেল গাছ থেকে কয়েক হাত দূরে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হরিদাস দৌড়ে পালালো। পরের দিন ভোরে সুমন গাছের গোড়ায় কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পেল, মাটিতে পায়ের দাগ, ভাঙা ডাল। সে সঙ্গে সঙ্গে বাবা মাকে জানালো। অঞ্জলি মুখ চিন্তায় ভরে গেল। তখন অঞ্জলি বলল, লোকে যদি জেনে যায় এই গাছের কথাটা তো গোটা গ্রামে বলাবলি করবে। আরে বলুক না, তাতে কি হয়েছে? আর একটা কথা, আমাদের পরীর কথা মেনে চলতে হবে। যতটা দরকার ততটাই নেব। সেদিন রাতে সুমনের স্বপ্নে আবার সেই রহস্যময় লাল পরীকে দেখল। তখন লাল পরী বলল, আমি বলেছিলাম লোভ করো না। এই গাছ তোমাদের বন্ধু, কিন্তু এর শক্তি রক্ষা করতে হবে। মনে রেখো, যারা গাছকে আঘাত করবে তারা ও শাস্তি পাবে। সেদিন থেকে ওদের আর কেউ ক্ষতি করতে পারত না।